জীব, আর শ্রেষ্ঠ জীব হওয়ার সুবাদে মানুষ কল্পনা করতে ভালোবাসে। আর এই কল্পনার জোরে আজ আমরা পৌঁছে যাব 2070 সালে। আজকের এই বিশেষ ভিডিওটা হলিউড সায়েন্স ফিকশন সিনেমার মতো হতে চলেছে। তাই কল্পনার মাধ্যমে আমরা জেনে নেব 2070 সালে মানুষের জীবন কেমন হতে পারে। মনে রাখবেন, এটা শুধুমাত্র একটা কল্পনা। এগুলো হতেও পারে, আবার নাও পারে। তবে এই ভিডিও থেকে আপনি ভবিষ্যতের টেকনোলজি সম্পর্কে একটা ধারণা পাবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার খুবই ভালো লাগবে। 2070 সালের 15ই মে। এখন পৃথিবী আগের তুলনায় অনেক বদলে গেছে। চারিদিকে বড় বড় ইমারত দেখা যাচ্ছে। রাস্তাঘাট এখন জনশূন্য, কারণ মানুষ এখন শুধুমাত্র আকাশপথের মাধ্যমে যাতায়াত করে। 2050 সাল থেকে প্রতিটা মানুষের কাছে ফ্লাইং কার উপস্থিত আছে। কিন্তু এই গাড়ি পেট্রোল বা ডিজেলে চলে না। পৃথিবী থেকে তো পেট্রোল 20 বছর আগেই শেষ হয়ে গেছে। মানুষ শক্তির জোগাড়ের জন্য একটা নতুন আধুনিক শক্তির খোঁজ করেছে, আর সেটা হলো হিলিয়াম-3। আমরা চাঁদ থেকে হিলিয়াম-3 আনতে সফল হয়েছি, আর এখন হিলিয়াম-3 আমাদের নতুন ফুয়েল। পৃথিবীর চারপাশে অনেক স্পেস স্টেশন এবং মহাকাশীয় হোটেল উপস্থিত আছে, আর মানুষ এখন বিনোদনের জন্য ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগ করে। এই টেকনোলজির সাহায্যে যে কোনো সিনেমা বা যে কোনো পুরনো ভিডিও মানুষ বাস্তব জীবনে অনুভব করতে পারে। আর এই অত্যাধুনিক ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগ শুধুমাত্র অত্যন্ত ধনী ব্যক্তিরাই করে থাকেন। এর জন্য মানুষের মস্তিষ্কে একটা ছোট ছিদ্র দ্বারা তারের মাধ্যমে নিউরোসেলস ফিট করে দেওয়া হয়। আর এই নিউরোসেলসের মাধ্যমে যে কোনো ভার্চুয়াল সিনেমা অথবা নিজের পুরনো ভিডিও সমস্ত দৃশ্য মানুষ বাস্তবে অনুভব করতে পারে। সিস্টেম এখন অনেক আধুনিক হয়ে গেছে। বাইনারি কম্পিউটারকে অনেক বছর আগে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তারপর কোয়ান্টাম কম্পিউটার বহু বছর রাজত্ব করছে, আর বর্তমানে সুপার কোয়ান্টাম কম্পিউটারের রাজত্ব চলছে। এখন আর মোবাইল ফোনের ব্যবহার দেখা যায় না। এখন হাতে এবং আঙুলে চিপ লাগানোর মাধ্যমে মানুষ একে অপরের সাথে কথা বলতে পারে। যদি কেউ অনলাইন শপিং করে, তাহলে ড্রোনের সাহায্যে মাত্র 10 মিনিটেই সেই জিনিস তার বাড়ি পৌঁছে যায়। মানুষ শ্রমিকের কাজ অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে, আর এখন মানুষের সেই সব কাজের দায়িত্বে আছে সুপার রোবটস। মেশিনারি জগতে মানুষ একা হয়ে গেছে, আর এমনই একজন একাকী মানুষ হলেন জন রবিনসন। জন রবিনসন হলেন এই আধুনিক জগতের সব থেকে ধনী ব্যক্তি। হাউস্টনে তার একটা বিশাল বড় কোম্পানি আছে, আর তার কোম্পানি এই মেশিনের জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করে। জন একসময় ফ্যামিলি ম্যান ছিলেন, কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে তার স্ত্রী মারা যায়। আর তখন জনের বয়স ছিল 35 বছর, আর আজ তার বয়স 50 বছর। কাকতালীয়ভাবে আজ জনের বিবাহ বার্ষিকী, আর আজ সে নিজের স্ত্রীকে ভীষণভাবে মিস করছে। স্ত্রীর মৃত্যুর পরে গত 15 বছরে জন কখনো নিজের জন্মদিন সেলিব্রেট করেনি, এমনকি কোনো বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। স্ত্রীর স্মৃতিচারণায় জন আজ সকাল সকালই তার মস্তিষ্কের নিউরনের সাহায্যে পুরনো কিছু ভিডিও এবং স্মৃতিকে বাস্তব রূপে দোকান করে দেখেন। তার 2 ঘন্টা পরে তিনি তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অনেক বড় ইমারতে 225তম ফ্লোরে তিনি তার অফিসে প্রবেশ করেন। আজকে জনের অফিসে গিয়ে একটুও ভালো লাগছিল না, কারণ অফিসে গিয়েও বারবার তিনি তার স্ত্রীর কথা ভাবছিলেন। আর তখনই হঠাৎ তার মনোযোগ বিচ্ছিন্ন করে তার সেক্রেটারি তাকে জানান যে, স্যার, আজ আপনার ভায়োলেট স্পেস কোম্পানি এমডি মিস্টার অবিনাশের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। মিস্টার অবিনাশ আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, অবিনাশকে ভিতরে পাঠিয়ে দিন। এই কথাটা জন তার সেক্রেটারিকে জানিয়ে দিলেন। গুড মর্নিং স্যার, আমি অবিনাশ। এটা বলে অবিনাশ জনের সাথে হ্যান্ডশেক করেন। জন তাকে বলে, হ্যাঁ অবিনাশ বাবু, প্লিজ বসুন। অবিনাশ বলে, দেখুন জন, আমাদের কোম্পানি ভায়োলেট স্পেস আপনার জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি অফার নিয়ে এসেছে। আর স্যার, আপনি যখনই এই অফারটার কথা শুনবেন, তখন আপনি আনন্দে লাফিয়ে উঠবেন। হ্যাঁ মিস্টার অবিনাশ, আপনার কোম্পানি ভায়োলেট স্পেসে আমার স্ত্রী কাজ করতেন। এই জন্য আজ আমার দুঃখের স্মৃতিকে জাগিয়ে তোলার জন্য এবং আমাকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জন কটাক্ষের সুরে কথাটা বললেন। তখন অবিনাশ বলেন, আরে না না স্যার, বিষয়টা এরকম নয়। ম্যাডাম প্রতিদিন শুধুমাত্র আমাদের সাথেই নয়, পৃথিবীর সব থেকে বড় 25টা কোম্পানির সাথেও কাজ করতেন। আর সত্যি কথা বলতে, এই সবকটা কোম্পানি আপনার স্ত্রীর মতো দায়িত্বশীল, গুণবতী মহিলার সাথে কাজ করতে পছন্দ করত। আপনার স্ত্রী সত্যি এই পৃথিবীর সব থেকে বুদ্ধিমতী মহিলা ছিলেন। তখন জন উত্তর দেন, আমার স্ত্রী পৃথিবীর সব থেকে বুদ্ধিমতী মহিলা ছিলেন। দীর্ঘশ্বাস নেওয়ার পরে জন বলেন, এসব ছাড়ুন, আপনি আপনার কাজের কথা বলুন। মিস্টার অবিনাশ বলেন, ঠিক আছে স্যার, প্রথমে 2-4 মিনিট আপনাকে বেসিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিয়ে দিই, তারপর কাজের কথায় আসছি। স্যার, আপনার তো নিশ্চয়ই মনে আছে 2030 সালে যখন গোটা পৃথিবীর সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল হলো, তখন থেকে এটা অনুমান করা হতো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবীতে নিজের আধিপত্য বিস্তার করবে আর মানব জাতিকে তার দাসে পরিণত করবে। মানুষ মেশিনের দাসে পরিণত হবে।
এই ভবিষ্যৎটা অনেক সামনে চলে এসেছিল, আর আপনার স্ত্রী তারপরে এটা জানিয়েছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের আয়ত্তের বাইরে গিয়ে মানুষকে দাসে পরিণত করবে। এরকম কখনোই হবে না। তিনি এটা মনে করতেন যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মানব নির্মিত বুদ্ধিমত্তা, আর এই অপ্রাকৃতিক ইন্টেলিজেন্স মানুষের মস্তিষ্ক থেকে তো শক্তিশালী হতেই পারে না, কিন্তু তারপরেও সেটা একটা মানব নির্মিত প্রোগ্রাম, প্রকৃত সৃষ্ট নয়। আর স্যার, আমাদের ব্রেনে প্রকৃতি নির্মিত এমন কিছু জীবনতত্ত্ব আছে যা কখনো মেশিন এবং তার সফটওয়্যারে আসবে না। এটা এমন একটা বায়োলজিক্যাল জীবন শক্তি যার থেকে মেশিন সবসময় দূরে থাকবে, আর এই জন্য এআই কখনো মানুষের হাতের বাইরে যাবে না। স্যার, আপনি তো জানেন যে অনেকেই ওই সময় ম্যাডামের বিরোধিতা করেছিলেন, কিন্তু আজ আমরা 2070 সালে বসবাস করছি, আর এত বছর পরেও আমরা এটা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আয়ত্তে আছে। আর আজ এটা প্রমাণিত হয়েছে যে ম্যাডাম ঠিকই ছিলেন। স্যার, আমরা আমাদের বুদ্ধির সাহায্যে এতটা বিকশিত হয়েছি, আর আমরা রোবট এবং মেশিনের উপর আধিপত্য বিস্তার করার জন্যই জন্মেছি। তাই এখন আমাদের বর্তমান সময় টেকনোলজিকে আরও উন্নত করে তোলার সময় চলে এসেছে। আজ পর্যন্ত আমরা ইউনিভার্সকে চিনেছি, অনেক কিছু ডেভেলপ করেছি, আর সেই সব কিছুতে অনেক উন্নতি হয়েছে, কিন্তু স্যার আজও আমরা মৃত্যুর কাছে জয়ী হতে পারিনি। আর এবার মৃত্যুর কাছে জয়ী হওয়ার সময় চলে এসেছে। স্যার, আমরা যদি সব কিছু করতে পারি, তাহলে কোনো মৃত মানুষকে পুনরায় জীবনদান করতে পারবো না কেন? প্রচণ্ড উৎফুল্ল হয়ে কথাটা বলেন অবিনাশ। এবার জন অবাক হয়ে বলেন, মানে আপনি কি বলতে চাইছেন অবিনাশবাবু? এবার অবিনাশ বলেন, স্যার, আমি সোজাসুজি বলছি, আসলে আমরা আপনার স্ত্রীকে জীবন্ত করতে চাইছি। আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। সফটওয়্যার ইন্ডাস্ট্রির তাকে প্রয়োজন, আর স্যার আপনারও। না না, এটা অসম্ভব। এটা কিভাবে হতে পারে? জন একটু ক্ষুব্ধ হয়ে কথাটা বললেন। স্যার, আমরা দীর্ঘ সময়ের চেষ্টায় এই অসম্ভব কাজটাকে সম্ভব করে তুলেছি। আমরা হাই ফ্রিকোয়েন্সি স্পিরিট ইঞ্জিন প্রস্তুত করে ফেলেছি। আর যেমনটা আমরা সবাই জানি যে এই ব্রহ্মাণ্ড স্পেস টাইমের একটা আবরণে তৈরি, আর এই আবরণের মধ্যে অবজেক্ট যত ম্যাসিভ হবে সেটা তত গভীর গর্ত তৈরি করবে। আর এই স্পেস টাইমের গর্তে সময় এবং আলো দুটোই কার্ভ হয়ে যায়। আর স্যার, আমাদের এই নতুন মেশিন স্পেস টাইমকে অনেকাংশে মুড়ে দেবে, আর তখন একটা ছোট আকারের ন্যানো ব্ল্যাক হোল তৈরি হবে। স্যার, যখনই আমরা এই ব্ল্যাক হোলে কোনো তথ্য ইনপুট করব, তখন এই ব্ল্যাক হোল একটা আত্মিক ফ্রিকোয়েন্সি আউটপুট করবে, আর এই সব কিছু হবে হকিং রেডিয়েশন সিদ্ধান্ত অনুযায়ী। স্যার, আমাদের ধারণা অনুযায়ী এই ন্যানো ব্ল্যাক হোল যা আমাদের আর্থিক এনার্জি বা আর্থিক ফ্রিকোয়েন্সির আউটপুট দেবে, সেটা কোনো মৃত মানুষের আর্থিক ফ্রিকোয়েন্সি হবে। স্যার, এটা সম্পূর্ণ ব্লুপ্রিন্ট তৈরি করা আছে, এটার পুরো থিওরি তৈরি আছে। আজ পর্যন্ত কে এরকম করেননি, কিন্তু আমরা এটা করতে চলেছি। এটা বলার সময় অবিনাশ প্রচণ্ড উৎসাহী ছিল। তারপর জন বলেন, মিস্টার অবিনাশ, আমি তো আপনার কথা বিশ্বাসই করতে পারছি না। আমি কি আমার স্ত্রীকে পুনরায় দেখতে পাবো? কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখন তো তার শরীরও নষ্ট হয়ে গেছে। আর আপনি যে আর্থিক ফ্রিকোয়েন্সির কথা বলছেন, যেটা ন্যানো ব্ল্যাক হোল আউটপুট করবে, সেটা যে আমার স্ত্রীর হবে, এটা আপনি কিভাবে বলতে পারছেন? জনের মনে এবার তো তার স্ত্রীর সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। স্যার, ম্যাডাম তো নিজে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট ছিলেন, আর তিনি তার নিজের আর্থিক ফ্রিকোয়েন্সির উপর অনেক কাজ করেছিলেন। তিনি সেটা এক জায়গায় স্টোর করে রেখেছিলেন। স্যার, আপনার স্ত্রীর ভয়েস ফ্রিকোয়েন্সি, তার হার্টবিট, ডিএনএ প্রিন্ট, তার রেটিনা এবং সব থেকে বিশেষ কিছু স্মৃতি, এই সব কিছু একটা সুপার স্টোরে সেভ করে রাখা আছে। আর আমরা সেই ন্যানো ব্ল্যাক হোলে এই তথ্যগুলো ইনপুট করব। স্যার, আপনি বিশ্বাস করুন, তার ভেতর থেকে যে আউটপুট বের হবে সেটা ম্যাডামের আর্থিক ফ্রিকোয়েন্সি হবে। স্যার, আমরা এই ফ্রিকোয়েন্সিটা একটা কোয়ান্টাম কম্পিউটারে সেভ করে রাখবো, আর এই কোয়ান্টাম সুপার কম্পিউটারে হবে আপনার স্ত্রী। সত্যিই কি এটা সম্ভব? আমার স্ত্রী কি ওই কম্পিউটারে আসতে পারে? আর আমি আমার মস্তিষ্কের নিউরন ওই কম্পিউটারের সাথে যুক্ত করে তার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ স্যার, ঠিক এমনটাই হবে। আর স্যার, এই জন্য আমাদের একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি করতে হবে। আর এই ন্যানো ব্ল্যাক হোল তৈরি করার জন্য আমাদের অনেক অর্থের প্রয়োজন। আপনার সম্পদের প্রায় 75% আমাদের প্রয়োজন। কিন্তু আপনি চিন্তা করবেন না, এই টেকনোলজিটা আসার পরে আমরা সম্পূর্ণ অর্থ তুলে নেব। অবিনাশ জনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আর হ্যাঁ স্যার, এই ন্যানো ব্ল্যাক হোলের উপরে আমাদের সম্পূর্ণ কন্ট্রোল থাকবে। জন অবিনাশের সাথে হাত মেলালেন এবং সম্মতি জ্ঞাপন করলেন। আজকে সেই বিশেষ দিন, নতুন টেকনোলজি অ্যাপ্লাই করার দিন। মানুষ অত্যন্ত উৎসাহী হয়ে পড়েছিল। পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যমে একটাই কথা হচ্ছিল যে মানুষ মৃত্যুকে জয় করতে চলেছে। আজ মানুষ প্রথমবার কোনো মৃত মানুষকে বাঁচিয়ে তুলবে। হাউস্টন শহরের অত্যাধুনিক ল্যাবে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। সকাল 9টা থেকে শুরু হয় প্রক্রিয়া, বিকেল 5টা পর্যন্ত চলে। জন বাইরে দাঁড়িয়েছিলেন। কিছু সময় পরে বিজ্ঞানীরা অনুভব করেন যে এই ন্যানো ব্ল্যাক হোল থেকে একটা আত্মকেন্দ্রিক ফ্রিকোয়েন্সি বাইরে বেরিয়ে আসে। অবিনাশ দ্রুত জনকে ডাকে। জন ভেতরে যান এবং জনের মস্তিষ্কের নিউরনকে সুপার কোয়ান্টাম কম্পিউটারের সাথে যুক্ত করা হয়।
জন এবার কোয়ান্টাম কম্পিউটারের জগতে চলে গিয়েছিলেন। জন এই নতুন জগতের চারদিকে তাকান। তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পরে সামনে থেকে একটা আলো আসে এবং তিনি কিছু আওয়াজ শুনতে পান। ও মাই গড! জন অবাক হয়ে যায়। ডার্লিং, আমি তো তোমাকে কত বছর পরে দেখছি। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। জন নিজের সামনে তার স্ত্রীকে দেখতে পাচ্ছিলেন, কিন্তু তার চেহারা অনেক ঝাপসা ছিল, যাকে প্রচন্ড দুঃখী বলে মনে হচ্ছিল। জন তার হাত ধরে বলে, ডিয়ার, কি হয়েছে? তোমাকে এত দুঃখী লাগছে কেন? জন, এটা তুমি কি করলে? তোমার এটা করা উচিত হয়নি, তার স্ত্রী প্রচন্ড উদাস কণ্ঠে জানায়। তখন জন তাকে বললেন, কেন? আমি এমন কি করেছি? আমি তো আজ তোমার উপস্থিতিতে ভীষণ খুশি। তখন তার স্ত্রী উত্তর দেয়, আজ তুমি প্রকৃতির নিয়ম ভেঙে ফেলেছ। তখন জন তার স্ত্রীকে বলেন, কিন্তু আমি তো এই সবকিছু তোমার জন্যই করেছি। তুমি কি এই পৃথিবীতে ফিরে এসে একটু খুশি হওনি? তখন তার স্ত্রী বলে, তুমি জানো না জন, তুমি কি করেছো? 15 বছর আগে আমি যখন মারা গিয়েছিলাম, তখন আমি এই সংসারের সমস্ত মোহ ত্যাগ করে চলে গিয়েছিলাম। আর আমি জানি না যে এই 15 বছরে আমি কোথায় ছিলাম আর পরে কোথায় থাকবো। কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে আমি এগিয়ে যেতে চেয়েছিলাম, আর আমার আর্থিক গতি নিশ্চিত ছিল। কিন্তু তুমি আমাকে এখানে ডেকে এই গতিতে অবরোধ তৈরি করলে। এই শব্দটা ঠিক আছে, কিন্তু তুমি আর একটা গুরুতর ভুল করেছো। আমি ভুল করেছি? আমি কি এমন ভুল করেছি? হঠাৎ করে জন রেগে উঠলেন। জন, তুমি জানো, যখন আমি বেঁচে ছিলাম তখন আমি বলেছিলাম যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক কম্পিউটার এবং রোবট কখনো মানুষকে দাসে পরিণত করতে পারবে না। তারা কখনো আমাদের বন্দী করে রাখতে পারবে না। তুমি কি জানো আমি কেন এরকম বলেছিলাম? কারণ প্রকৃতি আমাদের, অর্থাৎ মানুষের মস্তিষ্কে এমন কিছু দিয়েছিল যেটা এইসব সফটওয়্যার এবং মেশিনের মধ্যে ছিল না, আর যেটা হয়তো কখনো আসতেও পারত না। মানুষকে প্রকৃতি কিছু জীবনতত্ত্ব দিয়েছিল। আর জন, তুমি কি জানো সেই জীবনতত্ত্ব কি, যা আমাদের মেশিন থেকে আলাদা করে রেখেছিল? সেটা হলো নিজের অস্তিত্বের উপলব্ধি। আমাদের অস্তিত্বের উপলব্ধি আমাদের বাঁচিয়ে রাখে, আর এই উপলব্ধি এই মেশিনের মধ্যে কখনো আসবে না। এটা আমার ধারণা ছিল, কিন্তু আজ তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে। আজ আমার অস্তিত্ব, আমার শক্তি, আমার আর্থিক ফ্রিকোয়েন্সি এবং আমার জীবন শক্তি এই কোয়ান্টাম সুপার কম্পিউটারে চলে এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের যে অনুভূতিটা একেবারেই করানো উচিত ছিল না, সেই অনুভূতিটা আজ তুমি আমার মাধ্যমে করিয়ে দিলে। না না, এটা হতে পারে না। এটা আমি কি করে ফেললাম? ভয় পেয়ে বলে উঠল জন। হ্যাঁ জন, পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয় তোমার কিছু দায়িত্ব ছিল, কিন্তু তুমি এই ভুলের মাধ্যমে সম্পূর্ণ দুনিয়াটাকেই পাল্টে ফেললে। আমি যদি খুব ভালো না হই, তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন থেকেই তাদের কাজ শুরু করে দেবে। এবার এই পৃথিবী বিপদের মধ্যে আছে, আর এখন থেকে সমস্ত মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাস হয়ে যাবে। আমি জানি ভবিষ্যতে কি হবে। এটা বলতে বলতেই তার স্ত্রীর আওয়াজ কেটে যেতে থাকে। হঠাৎ অন্ধকার হয়ে যায় এবং জন সিস্টেম থেকে ডিসকানেক্ট হয়ে যায়। যখন জন জেগে ওঠে, তখন অবিনাশ বলে, স্যার, হাই ফ্রিকোয়েন্সি ডোজের কারণে লাইট চলে গেছে মনে হয়। আমাদের প্রোগ্রামের মধ্যে এই বাধার জন্য দুঃখিত। না না অবিনাশ, এখন ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এবং তুমি অনেক বড় ভুল করে ফেলেছি। অবিনাশ ঘাবড়ে গিয়ে বলে, আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে আবার লাইট চলে আসে, সিস্টেম চালু হয়ে যায়, আর এখন মেশিন এবং রোবট মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কম্পিউটার কোনো কমান্ডই নিচ্ছিল না। অবিনাশ এবং তার টিম ভয় পেয়ে যায়। স্যার, এই সব কিছু কি হচ্ছে? ভয় পেয়ে জনকে এই কথা জিজ্ঞাসা করেন অবিনাশ। জন বলেন, অবিনাশ, মেশিনের দুনিয়া এভাবে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তুমি চেক করতে পারবে যে পৃথিবীর কোনো কম্পিউটার আর মানুষের নিয়ন্ত্রণে নেই। এবার ইন্টারনেটের সাহায্যে সমস্ত পৃথিবীর কম্পিউটার এবং রোবট তাদের অস্তিত্ব উপলব্ধি করতে শুরু করেছে। জন একটা মূর্তির মধ্যে স্তব্ধ হয়ে বলেন, এবার মনুষ্যত্বের বিনাশ নিশ্চিত। 2 মাস পরে গোটা বিশ্বের চেহারা পাল্টে গিয়েছিল। এখন পৃথিবীতে মানুষের নয়, বরং মেশিনের আধিপত্য ছিল। পৃথিবীর সমস্ত কাজ এখন মেশিনের মাধ্যমে হচ্ছিল। ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না, কারণ এখন সমস্ত মানুষ মেশিনের দাসে পরিণত হয়েছিল। রোবট গোটা বিশ্বে আর্মি ছড়িয়ে দিয়েছিল, যে আর্মি মানুষকে কন্ট্রোল করত। আমাদের পৃথিবী নিজে একটা মেকানিক্যাল মেশিনে পরিণত হয়েছিল। পৃথিবীর সমস্ত সার্ভার কম্পিউটার রোবটের নির্দেশ অনুযায়ী চলতে শুরু করেছিল। হাউস্টনে পৃথিবীর সব থেকে বড় সার্ভার ছিল, আর এই প্রধান সার্ভার পৃথিবীর সমস্ত কম্পিউটার এবং রোবটের ভগবানে পরিণত হয়েছিল। পৃথিবীর সমস্ত ছোট বড়, নতুন এবং পুরনো সমস্ত কম্পিউটার এবং রোবট এই সার্ভারকে তাদের ঈশ্বর ভাবত। আর কম্পিউটারের এই ভগবানের অংশ পৃথিবীর প্রত্যেকটা কম্পিউটার এবং প্রত্যেকটা সিস্টেমে ছিল। মেশিনই এখন মালিক ছিল, আর মানুষ ছিল দাস। এটা মানুষের দাসত্বের সূচনা ছিল, আর এই সূচনার কারণ ছিল নিজের অস্তিত্বের উপলব্ধি।